সারা বাংলাদেশে আপনি যে টাওয়ারগুলো দেখবেন, বড় বড় টাওয়ার, এগুলো মোস্টলি আমাদের করা। এরপরে যখন একটেলের ওই কন্ট্রাক্টটা আমরা প্রায় শেষের দিকে যাচ্ছিলাম, তখন আমাদেরকে বাংলা লিংক তারা বললো তোমরা আমাদের নেটওয়ার্কটাও করে দাও। এরপরে টেলিটকেরটা করলাম। এরপরে যেটা হলো 2008-এর 9-এর দিকে এসে যখন কম্পিটিশন অনেক বেড়ে গেল, অনেক লোকাল কোম্পানি এটার মধ্যে ঢুকে গেল, তখন ওই গিভ ইট আপ যে আমরা এই ব্যবসার সাথে থাকবো না। আমি যেহেতু একটা উদাহরণ তৈরি হয়েছিলাম যে 2004 থেকে 2008-এ আমার এই টেলিকমিউনিকেশন এনার্জির আমরা একটা ভালো সেট আপ তৈরি করতে পেরেছি, তখন আমি এনকারেজ করেছি অনেককে ফিরে আসার জন্য। আইসক্রিমে তো আমরা আসার পরেই একটা ড্রামাটিক্যাল চেঞ্জ আইসক্রিমের জগতে আমরা এনেছি। আগেকার দিনের মানুষ মনে করতো আইসক্রিম মানেই হচ্ছে বাচ্চাদের খাবার, সেইখান থেকে আমরা এখন দেখবেন যে মানুষ এটাকে একটা ডেজার্ট আইটেম হিসেবে জানে। আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট চান ফ্রম এ ফরেনার, তাহলে তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে স্ট্যাবিলিটি আছে কিনা, গভর্নমেন্টের স্ট্যাবিলিটি, আপনার পলিসির স্ট্যাবিলিটি। এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হয়, এইটা হলো তাদের মেন কনসার্ন। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে। দর্শক, আমরা আজকে অতিথি হিসেবে যাকে স্টুডিওতে পেয়েছি, ইঞ্জিনিয়ার দত্ত মোহাম্মদ একরামুল হক, আমরা ম্যানেজিং ডিরেক্টর তৌফিকা গ্রুপ। সো দর্শক, তৌফিকা গ্রুপের বিজনেস পোর্টফোলিওতে অনেক কিছুই আছে, বাট একটা পপুলার আইসক্রিম ব্র্যান্ড আপনারা সবাই সেটা জানেন, লাভেলো, স্টক মার্কেটে লিস্টেড, সেটা হচ্ছে তৌফিকা গ্রুপের একটা কনসার্ন। আরও আছেন, উনি একজন নন রেসিডেন্ট বাংলাদেশি, মালয়েশিয়া ছিলেন অনেক দিন এবং তারপরে বাংলাদেশে এসে বিজনেস করছেন, মালয়েশিয়াতেও আছে। সো দর্শক, আমরা আজকে একরাম ভাইকে পেয়েছি এবং তার সঙ্গে আলোচনা করব বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, তৌফিকা গ্রুপের বর্তমান যে বিজনেস পোর্টফোলিও এবং ফিউচার প্ল্যান, এবং আসলে বাংলাদেশে বিজনেস কেমন চলছে তাদের, এবং চ্যালেঞ্জেস কি সামনে দেখছেন, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। একরাম ভাই, আপনাকে স্বাগতম টিবিএসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, রিয়েলি উই আর ভেরি গ্রেটফুল যে আপনি আপনার খুব ব্যস্ত সময় সত্ত্বেও আজকে ইয়ার এন্ডে আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা সেজন্য রিয়েলি গ্রেটফুল। আই এম ইকুয়ালি হ্যাপি টু কাম হিয়ার টু শেয়ার মাই আইডিয়াস। আজকে 2024-এর শেষ দিন, নববর্ষের শুভেচ্ছা। আগামীকাল নতুন বছর শুরু হচ্ছে। খুবই আনন্দিত যে বছরের শুরুতেই এই টক শোতে আমরা জয়েন করতে পেরে। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে ধরেন তৌফিকা গ্রুপ লাইক অনেক বিজনেস গ্রুপই আছে, আপনাদের গ্রুপটা ধরেন যে এত বেশি পরিচিত না হয়তো, বাট আপনাদের সেক্টরে সেটা আছে। তো তৌফিকা গ্রুপের বিজনেস পোর্টফোলিওতে আপনাদের কি কি আছে এখন? ওয়েল, বেসিক্যালি আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার। ওকে, সেজন্য আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল ইঞ্জিনিয়ারিং চাকরি দিয়ে। দেন 90 সালের পরেই, পাশ করার পরেই দেশে তখন চাকরির কোনো সমস্যা ছিল না, কারণ আমাদের সময় প্রচুর সরকারি চাকরির সুযোগ ছিল, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের। তো আমার সুযোগ ছিল বাইরে যাওয়ার, পড়াশোনা করার সুযোগ ছিল। আমি মালয়েশিয়া চলে গেলাম 92-93-এর দিকে। And then I joined with a big company in a construction company over there. এরপরেই বেশ কয়েক বছর ধরেই আমরা ওখানে কাজ করছিলাম ইন টেলিকমিউনিকেশন অ্যান্ড পাওয়ার সেক্টরে। সিভিল ইঞ্জিনিয়ার হলেও আমাদের ব্যবসার ধরনটা ছিল টুয়ার্ডস এনার্জি, টেলিকমিউনিকেশন, পাওয়ার, এই দিকে। এরপরে 2000 সালের জাস্ট আগ দিয়ে আমরা মালয়েশিয়াতে যখন একটু টার্ময়েল চলছিল, ইকোনমিক টার্ময়েল, ডক্টর মাহাথির এবং আনোয়ার ইব্রাহিমের ওই সময়কাল, তখন একটা ইকোনমিক ক্রাইসিস ওদের শুরু হলো। এই যে মালয়েশিয়াতে আপনার কি পড়ালেখার জন্যই যাওয়া, সেটাই নাকি? ইনফ্যাক্ট বোথ। আমার যেহেতু টিচিং এর একটা নেক ছিল, আমি এখানে টিচিং এর সাথে জড়িত ছিলাম চাকরি করার পরপরই, সেই জন্য আমার টার্গেট ছিল যে একটু হায়ার এডুকেশন করা যায় কিনা মালয়েশিয়াতে। অ্যাট দ্য সেম টাইম আমি আসলে চাকরি নিয়েই গিয়েছিলাম,
তো বিজনেসে কিভাবে ওখানে এনগেজ হলেন আপনি? ওয়েল, যে কোম্পানিটার সাথে আমি চাকরি করতাম, দ্যাট ইজ এ বেল কনস্ট্রাকশন সিন্দিরিয়ান বারহাদ, 2000 সালের আগে 99-এর দিকে তারা বলল যে তারা কোম্পানিটাকে লে অফ করে দিবে। ওকে, সো দে উইল নট কন্টিনিউ উইথ দিস কোম্পানি অ্যাজ এ ওনারশিপ। তখন আই ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, এবং আমাদের বেশ কিছু শেয়ার হোল্ডার ছিল আমার সাথে। তো আই কনভিন্স দেম টু রিটেন উইথ মি টু কন্টিনিউ দিস কোম্পানি। আচ্ছা, তখন তারা আমাকে বললো ফাইন, তুমি যদি চালাইতে চাও ফাইন, আমরা শেয়ার হোল্ডার কিছু চেঞ্জ করে আমরা এটাকে চালাতে রাজি আছি। দেন আই টুক ইট ওভার as a owner of the company. So the Achha. company I worked for, I belongs the company as a owner. oh that's a great success. So এরপর থেকে আমি যখন এটা মালিকানা পেয়ে গেলাম, তখন থেকে আমার একটা নেক ছিল যে বাংলাদেশের এই আমি যে সেক্টরে মালয়েশিয়াতে কাজ করছি বা যে কন্ট্রিবিউশনটা করছি, এইটার একটা পোর্শন আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারি কিনা। আচ্ছা, এবং টেলিকমিউনিকেশনে তখন বাংলাদেশ কেবল রাইজ করছিল। এই যে আমাদের দেশের যত টেলিফোন টাওয়ার, ব্যাকবোন নেটওয়ার্ক, তারপর স্পারলিংক, এগুলো এক্সপান্ড করছিল। সো আপনার মনে আছে অ্যাকটেল যে নামটা এখন যেটা রবি, ওইটার মালিকানা ছিল অ্যাকটেল, এবং তাদের কিন্তু মাদার কোম্পানি ইজ ফ্রম মালয়েশিয়া, যেটা এক্সিয়াটা, এখন যেটা এক্সিয়াটা, ওরা তখন এটা পরিচালনা করতো সেলকম নামে। তো আমরা অলরেডি সেলকমের সাথে কাজ করতাম ওইখানে। তো তখন আমি সুযোগটা নিলাম, ওইখানে সেলকমের যিনি প্রেসিডেন্ট ছিলেন, হি ওয়াজ মাই ফ্রেন্ড দাতু আনোয়ার। তো আই ওয়েন্ট টু হিম অ্যান্ড আস্কড হিম যে বাংলাদেশে যেহেতু তোমরা অপারেট করো, সো আমাকে বাংলাদেশে একটু সুযোগ করে দাও কাজ করার। তখন সে খুব এক্সাইটেড হয়ে বললো যে আমরা তো এরকম কোম্পানি খুঁজছি যেটা মালয়েশিয়াতে অভিজ্ঞতা আছে, এরকম কোম্পানি তো আমরা বাংলাদেশে খুঁজছি। আচ্ছা, সো ইট ওয়াজ এ গুড ম্যাচ। বাংলাদেশে বিজনেস সাথে এনগেজ হওয়ার ওইটা একটা সুযোগ, এটা দ্যাট ওয়াজ দ্য গেটওয়ে। এবং আমি 2004-এ ওই কন্ট্রাক্টটা পেলাম টু এস্টাবলিশ দেয়ার টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ইন বাংলাদেশ, এবং ব্যাপকভাবে আমরা কাজ করলাম সারা বাংলাদেশে। আপনি যে টাওয়ারগুলো দেখবেন, বড় বড় টাওয়ার, এগুলো মোস্টলি আমাদের করা, আন্ডার দিস বেল কনস্ট্রাকশন মালয়েশিয়ান কোম্পানি। তো এরপরে যখন অ্যাকটেলের ওই কন্ট্রাক্টটা আমরা প্রায় শেষের দিকে যাচ্ছিলাম, 3 বছরের কন্ট্রাক্ট ছিল, তখন আমাদেরকে বাংলা লিংক, তখনকার বাংলা লিংক, এখনো বাংলা লিংক আছে, তারা বললো তোমরা আমাদের নেটওয়ার্কটাও করে দাও। দেন উই ডিড ফর দেম অ্যাজ ওয়েল। সমস্ত বাংলাদেশের সমস্ত টাওয়ারগুলো আমরা করলাম। এরপরে টেলিটকেরটা করলাম। এরপরে যেটা হলো 2008-9-এর দিকে এসে যখন কম্পিটিশন অনেক বেড়ে গেল, অনেক লোকাল কোম্পানি এটার মধ্যে ঢুকে গেল, তখন ওই গিভ ইট আপ যে আমরা এই ব্যবসার সাথে থাকবো না। তারপরে থেকে আসলে আমি দেখলাম বাংলাদেশে অপরচুনিটি প্রচুর। আমরা যদিও ইঞ্জিনিয়ারিং ব্যবসা দিয়ে এসেছিলাম বাংলাদেশে, বাট এখানে প্রচুর ব্যবসার অপরচুনিটি আছে। তো তখন আমার মধ্যে একটা কাজ করলো যে আমি দেশেই থাকবো, দেশেই আরো এক্সপান্ড করব, ইনভেস্ট করব। দেন আই স্টার্টেড অর্গানাইজিং মাই ফ্রেন্ডস ফ্রম এনআরবিস, যে যারা আমরা একসময় দেশেই পড়াশোনা করেছি, তো সবাই দেশের এডুকেশন নিয়েছি। ইনফ্যাক্ট আপনিও নিশ্চয়ই তাই হবেন, আমরা তো ফ্রি পড়াশোনা করেছি, তাই না? তো আমরা বিভিন্ন কারণেই দেশের বাইরে চলে গেছি, এবং বাইরে থেকে আবার দেশে ফিরে যায় কিনা। আমি যেহেতু একটা উদাহরণ তৈরি হয়েছিলাম যে 2004 থেকে 2008-এ আমার এই টেলিকমিউনিকেশন এনার্জির আমরা একটা ভালো সেট আপ তৈরি করতে পেরেছি, তখন আমি এনকারেজ করেছি অনেককে ফিরে আসার জন্য। এবং ইউ উইল বি সারপ্রাইজ যে ওই সময় কিন্তু একটা ফ্লো তৈরি হয়েছিল। আচ্ছা, যে আমরা যারা দেশে ফিরে আসা, আমরা যারা কোন সময়টাতে বলছেন এটা? আমি বলছি 2006-07, ইভেন 8-এও, তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল বটে, কিন্তু তখনও অনেকেই আমরা ফিরে এসেছি, অনেকে আবার ব্যাক করেছে, বাট আমি বাংলাদেশে রয়ে গেছি। যদিও আমার হেড অফিস এখনো মালয়েশিয়াতে, এখানে আমাদের ব্রাঞ্চ অফিস আছে। তো আপনার প্রশ্নের উত্তরে যেটা আসছিলাম, যে ইঞ্জিনিয়ারিং ব্যবসাটা হচ্ছে আমাদের কোর ব্যবসা, যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, রাইট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু ডাইভার্সিফিকেশনের অপরচুনিটি আছে দেশে, দেন আই স্টার্টেড ব্যাংকিং। আমি এনআরবি ব্যাংকের ওয়ান অফ দ্য ফাউন্ডার স্পন্সর ডাইরেক্টর। আই স্টার্টেড ব্যাংকিং,
2013 সালে আমরা এনআরবি ব্যাংক শুরু করলাম। সারা পৃথিবী থেকে আমরা 46 জন শেয়ার হোল্ডার 400 কোটি টাকা পেড আপ দিয়ে শুরু করেছিলাম। এরপরে 2017 সালে এসে আমরা লাভেলো আইসক্রিম, যেটা আপনি ইন্ট্রোডাকশনে বলছিলেন, আমরা আইসক্রিমে আসলাম। এবং আইসক্রিমে তো আমরা আসার পরেই একটা ড্রামাটিক্যাল চেঞ্জ আইসক্রিমের জগতে আমরা এনেছি, এবং ইতিমধ্যেই আপনারা দেখবেন যে বাজারে ব্র্যান্ডিং ইমেজের লাভেলো ইজ দ্য বেস্ট। এবং আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই আইসক্রিমের এই টোটাল যে মাইন্ডসেট ছিল সেটা চেঞ্জ করতে পেরেছি মানুষের মন থেকে। যেমন আগেকার দিনের মানুষ মনে করতো আইসক্রিম মানেই হচ্ছে বাচ্চাদের খাবার, আইসক্রিম মানেই হচ্ছে এটা একটা গ্রুপ অফ পিপুলের খাবার। সেইখান থেকে আমরা এখন দেখবেন যে মানুষ এটাকে একটা ডেজার্ট আইটেম হিসাবে জানে, প্রচুর ডিমান্ড তৈরি হয়েছে। আমরা যখন বাজারে আসি তখন এটার মার্কেট সাইজ ছিল খুবই কম, 700-800 কোটি টাকা। এখন আজকে এই 2200 কোটি টাকার মার্কেট। এবং এই চেঞ্জটা আমরা দাবি করি যে আপনাদের মার্কেট শেয়ারটা কেমন পার্সেন্টে? আমাদের হচ্ছে 15 থেকে 18%। আচ্ছা। কারণ আমরা যখন প্ল্যানটা সেট করি তখন আমাদের ধারণা ছিল না যে ডিমান্ডটা এত দ্রুত চেঞ্জ হবে, মানে এত দ্রুত বৃদ্ধি পাবে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এবং প্রত্যেকটা সেক্টরই তো একটা গ্রোথ, একটা রেট থাকে, কিন্তু আইসক্রিমের গ্রোথ রেট একেবারে প্রচুর আকারে বেড়ে গেল 2017 সালে আমরা মার্কেটে আসার পর থেকে। এবং আমরা সারা বাংলাদেশকে ফোকাস করেছিলাম। সুবিধা ছিল যে ইলেকট্রিসিটির যে প্রবলেম আগে ছিল সেটা ছিল না, কিন্তু তখন তো প্রচুর ইলেকট্রিসিটি ছিল, মানে এখনো আছে। এবং গ্রাম অঞ্চলে সমস্ত দোকানে, প্রত্যন্ত অঞ্চলে ইলেকট্রিসিটি পাওয়া যায়। সেই জন্য আমরা চিন্তা করলাম যে তাই যদি হয়ে থাকে তাহলে গ্রামের একটা দোকানে আমরা কেন ফ্রিজ দিতে পারবো না, সেইখানকার মানুষ কেন আইসক্রিম পাবে না। দেন আমরা আমাদের স্ট্র্যাটেজিতে ওইটা আনলাম যে আমরা শুরু করব আসলে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে। কারণ আমাদের যারা কম্পিটিটর ছিল, বিশেষ করে ইগলু এবং পোলার, তারা যেহেতু আমাদের অনেক সিনিয়র এই মার্কেটে, এবং তাদের ফোকাসটা মেনলি মেট্রোপলিটন শহরগুলোতে ছিল, বড় বড় শহরগুলোতে ছিল। তা আমরা চিন্তা করলাম যে না, আমরা শহর ভিত্তিক আগেই ফোকাস না করে আমরা বরং এই গ্রাম অঞ্চলকে আগে ফোকাস করি, এবং ব্যাপক সাড়া পেলাম। এবং তারপরে আস্তে আস্তে আমরা মেট্রোপলিটনে ঢুকলাম। কিন্তু গ্রামের ধরেন ইউজুয়ালি এই আইসক্রিমের ডিমান্ডটা কেমন, অ্যাফোর্ডেবিলিটির একটা তো ব্যাপার থাকে। গুড প্রশ্ন আপনার। এবং আমরা সার্ভে করে দেখলাম যে এখানে দু ধরনের মার্কেট সেগমেন্ট। একটা হচ্ছে যে মেট্রোপলিটনে যারা থাকে স্বাভাবিকভাবেই তাদের বাইং ক্যাপাসিটি বেশি, তারা একটু বেশি প্রাইসের আইসক্রিম অ্যাফোর্ড করতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ তো ওইটা পারবে না। সেই জন্য আমরা আমাদের যে প্রোডাক্ট মিক্স, আমরা যে প্রোডাক্টগুলো বানালাম সেখানে আমরা 80% প্রোডাক্ট বানালাম যেটা গ্রামের লোকজন অ্যাফোর্ড করতে পারে। ওকে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, আমরা ফোকাস করলাম হচ্ছে গ্রাম অঞ্চলের বা মফস্বল শহরের যে সমস্ত ইউনিভার্সিটি বলতে স্কুল এবং কলেজ, এই স্টুডেন্টদেরকে আমরা ফোকাস করলাম যে যারা 10 টাকায় আইসক্রিম খেতে পারে, 15 টাকায় আইসক্রিম কিনতে পারে। এবং লাভেলের মতো একটা ব্র্যান্ড, লাভেলের মোড়কে কোয়ালিটি একটা আইসক্রিম 10 টাকায় দেওয়া, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। রাইট। এবং আমাদের ইনফ্যাক্ট ইনোভেশন এটা, রাইট। এবং আমাদের টিম কিন্তু আমাকে ডিসকারেজ করেছিল যে স্যার এই এত ভালো আইসক্রিম আমরা কিভাবে 10 টাকা বা এই 15 টাকায় কিভাবে দিলেন? এটা কি সাইজটা কমিয়ে? তা করিনি। আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমার একটা ধারণা ছিল যে একটা আইসক্রিমের যে কস্ট, আপনি আশ্চর্য হবেন, আমার বাড়ি কুষ্টিয়া, তো ওইখানে কুষ্টিয়াতে আপনার এই কুলফি একটা খুব ভালো একটা আইসক্রিম পাওয়া যায়, যদিও ওইটা আপনার এই যে ওরা ওই ট্র্যাডিশনালি তৈরি করে। তো আমরা ওই কুলফিকে ফোকাস করলাম যে আমরা একটা আইসক্রিম বের করব যেটার দাম হবে 10 টাকা এবং নাম হবে কুলফি। কোয়ালিটি আমরা ঠিক রাখবো, এইখান থেকে আমরা কোনো প্রফিট করব না। আমরা স্টাডি করে দেখলাম যে একটা আইসক্রিমে কুলফি, আমরা যে মোড়কে কুলফিটা বাজারে দিয়েছিলাম, এটা আমাদের কস্টিং আসে হচ্ছে প্রায় 11.5 টাকা, কিন্তু আমরা এটা 10 টাকায় দিয়েছি। আমরা আমাদের টিমকে বলেছিলাম যে এই আইসক্রিমটা যদি একটা আইসক্রিমে আমরা 1.5 টাকা করে লস করি, তাহলে আমরা যদি এক বছরে একটা আইটেম যদি 1 কোটি বিক্রি করি তাহলে আমাদের 1.5 কোটি লস হবে। সো লেটস কনসিডার ইট অ্যাজ এ মার্কেটিং কস্ট। সারা বাংলাদেশে তো 1 কোটি মানুষের কাছে আইসক্রিম পৌঁছালো।
তো সেই হিসাবে আমরা ওই কলটা নিয়েছিলাম এবং বিশ্বাস করেন এটা ব্যাপক সাড়া আসলো। আমরা কুলফিকে প্রথমে 1 কোটি কনজামশনের ধারণা নিয়ে মাঠে নেমেছিলাম। প্রথম বছরে এটা 6 কোটি কুলফি বিক্রি হয়েছে আমাদের। আচ্ছা, সো অফকোর্স আমাদের লসের পরিমাণটাও বেশি হয়েছে, বাট ওইটার বেনিফিটটা আমরা পেয়েছি আফটারওয়ার্ডস। মানে আমরা প্রথম বছরে যে মার্কেটিং করেছি ইট ওয়াজ এ হিউজ মার্কেটিং। এবং আপনি জানবেন যে লাভেলো সব জায়গায় ছিল, টেলিভিশনের বিজ্ঞাপনে ছিল, বিভিন্ন ইউনিভার্সিটির প্রোগ্রামে ছিলাম আমরা বিভিন্ন অ্যাক্টিভিশনে ছিলাম, ইউনিভার্সিটি, স্কুল, কলেজের। তো এই সমস্ত কারণে একটা ব্যাপক জনপ্রিয়তা আমরা পেয়েছি। তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে, যেহেতু মানুষ গ্রহণ করেছে এবং এত ভালোবাসা দিয়েছে, এবং লাভেলো, আপনাকে প্রসঙ্গক্রমে বলি, লাভেলো এই নামটাও কিন্তু ওইভাবেই নেওয়া, লাভ থেকে লাভেলো, ভালোবাসা থেকে ভালোবাসার আইসক্রিম। নামটা আমি ঠিক করেছিলাম। আচ্ছা, নাইস। যে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসার আইসক্রিম আমরা মানুষকে দেব। এবং ভালোবাসার যেহেতু কোনো পরিধর নেই, একটা বিশাল একটা শব্দ, ভালোবাসার কোনো শেষ নেই, অর্থাৎ ভালোবাসা দিয়েই সবকিছু অর্জন করা যায়, সেই জন্য আমরা কিন্তু এই লাভ থেকে লাভেলো নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে, গত 17 সালে আমরা লঞ্চ করার পর থেকে 19 সালের শেষের দিকেই তো কোভিড শুরু হয়ে গেল। 20 সালের শুরুর দিকে আমরা তো একটু ধাক্কা খেলাম, যে এখন কোভিডের সময় তো ব্যবসা একটু সবারই মন্দা ছিল, বিশেষ করে আইসক্রিম আরো মন্দা ছিল, কারণ সেই সময় ঠান্ডা জনিত কোনো জিনিস কিন্তু মানুষ খেত না। তো আলহামদুলিল্লাহ আমরা ওভারকাম করেছি। আমরা 2021 সালে কিভাবে ওভারকাম করলেন? এই যে ওয়েল, এইটা হচ্ছে কি, আমরা ওই 17 সালের পর থেকে 18 এবং 19-এ আমাদের যে একটা হিউজ ব্যবসা হয়েছিল, এবং আমরা সেটাকে কাজে লাগিয়েছি আমাদের দুর্দিনে। আপনি বিশ্বাস করবেন যে আমরা কিন্তু কোনো লোককে ছাঁটাই করিনি, আমরা বরং আমরা কোভিড একটা ভাতা দিয়েছি সেই সময়, মানে বেতন বোনাস তো দিয়েছি, তারপরেও আমরা করোনা বা কোভিড আমরা একটা ভাতা পর্যন্ত দিয়েছি। উই রিটেন্ড আওয়ার পিপল এবং সামহাউ উই সারভাইভড। এবং আলহামদুলিল্লাহ ওই বেনিফিটটা আবার এখন পাচ্ছি, কারণ যে লোকগুলো আমাদের শুরুর দিকে ছিলেন তারা দুর্দিনে আমাদের সাথে, আমরা তাদেরকে মেনটেন করেছি, এবং পরবর্তীতে তো তারা আবার আমাদের সাথে আছে এবং খুব ভালো কাজ করছে। এরপরে 2020 সালের শেষের দিকে আমরা চিন্তা করলাম যে লেটস গো ইনটু দ্য স্টক মার্কেট। আচ্ছা, এবং বাংলাদেশে যেহেতু কোনো আইসক্রিম কোম্পানি এখনো স্টক মার্কেটে নেই। কেন মনে হলো স্টক মার্কেটে? ওয়েল, এটার জন্য দুটো কারণ। আমি যেহেতু সারা জীবন বিদেশেই ছিলাম, এখনো আছি, আমার কাছে মনে হয়েছে যে একটা কোম্পানিকে যদি আপনি একটা পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে এই কোম্পানির একটা যে মোর ক্রেডিবিলিটি আপনাকে রাখতে হলে ইউ হ্যাভ টু গো টু দ্য স্টক। মানুষকে আপনাকে এটা শেয়ার হোল্ডার বানাতে হবে, মানে ওনারশিপটা শেয়ার করা। এবং বিদেশিরাও কিন্তু আপনি দেখবেন যে যারা ইনভেস্ট করতে চায় বিভিন্ন সেক্টরে, তারা কিন্তু এই জিনিসগুলো দেখে যে কোন কোম্পানি ভালো করছে। আপনি আপনার কোম্পানিকে যতই বলেন না ভালো, এটা তো পাবলিককে বলতে হবে যে ইট ইজ এ গুড কোম্পানি। এবং এটা বিচার করার একমাত্র মাধ্যম কিন্তু ইন দ্য ক্যাপিটাল মার্কেট। এই যে আমাদের দেশের লক্ষ লক্ষ বিনিয়োগকারী, ওদের বলতে হবে যে আসলে আমরা কেমন, আমার প্রাইস, শেয়ার প্রাইস কোম্পানির এইটা রিফ্লেক্ট করে যে আপনি আসলে কেমন করছেন। এবং আলহামদুলিল্লাহ ইট ইজ সো গুড যে আমরা কিন্তু কোনো প্রিমিয়াম নিয়ে শেয়ার মার্কেটে আসিনি, আমরা কিন্তু ফেস ভ্যালুতে এসেছি। 10 টাকা শেয়ার 10 টাকা। অ্যান্ড টুডে যখন আপনার সাথে কথা বলছিলাম, গতকালকে আমরা এজিএম করলাম 30শে ডিসেম্বর, আমরা 20% ডিভিডেন্ড দিয়েছি, লাভেলের ইতিহাসে এই সর্বোচ্চ ডিভিডেন্ড। এবং দ্য শেয়ার হোল্ডার্স আর সো হ্যাপি। তারা আমাদেরকে বলেছে যে স্যার এবার তো ডিভিডেন্ডের খরার বছর চলছে, সেইখানে লাভেলও 20% ডিভিডেন্ড দিয়েছে, এটা তো কল্পনাই করা যায় না। গতকাল শেয়ার প্রাইস কত ছিল আপনাদের? 86 টাকা। এবং গতকালকে আমরা এটা ডিভিডেন্ড ডিক্লারের পরে, শেয়ার হোল্ডারদের এই অ্যাপ্রিসিয়েশনের পরে, গতকালকেই 2 টাকা 70 পয়সা প্রাইস বেড়েছে। তো সেই জন্য আলহামদুলিল্লাহ উই আর হ্যাপি দ্যাট আমাদের ভিশনটা সাকসেসফুল হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে টু গো টু দ্য সেকেন্ড ইউনিট, কারণ লাভেলোর প্রথম ইউনিটের যে প্রোডাকশন ক্যাপাসিটি ইট ইজ অলমোস্ট এক্সজস্টেড। আমরা এই সেকেন্ড ইউনিট আমাদের করতেই হবে, যেভাবে ডিমান্ড তৈরি হয়েছে। তো আমরা অলরেডি ডিসাইডেড উই আর গোয়িং ফর সেকেন্ড ইউনিট, উই হ্যাভ বট দ্য ল্যান্ডস অ্যান্ড এভরিথিং।
আমরা নিজের সেকেন্ড ইউনিটের জন্য অলরেডি মেশিনপত্র ঠিক করেছি। আই হোপ এই বছরের জুলাই অগাস্টের দিকে আমরা সেকেন্ড ইউনিটের যে প্রোডাকশন সেটাও আমরা বাজারে দিতে পারবো। সো ওয়ান্স দ্য সেকেন্ড ইউনিট ইজ ইন অপারেশনাল, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি অলমোস্ট ডাবল হয়ে যাবে, ব্যবসা অলমোস্ট ডাবল হয়ে যাবে। এটা কি আপনারা স্টক মার্কেটে ডিসক্লোজার দিয়েছেন? অলরেডি। এবং এইটার পাশাপাশি আমরা আরেকটা ডিসক্লোজার দিয়েছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ফ্রোজেন ফুডের কিন্তু একটা বিশাল মার্কেট আছে এবং বাংলাদেশের মানুষ এখন কিন্তু ফ্রোজেন ফুডের দিকে ঝুঁকছে, বিশেষ করে পরোটা, সামোচা, তারপরে স্প্রিং রোল। অর্থনৈতিক উন্নয়নের সাথে কোনো সম্পর্ক আছে? আমাদের লাইফস্টাইল কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এবং একটা ফ্যামিলিতে আপনি দেখবেন যে এখন হাজব্যান্ড কাজ করছে, ওয়াইফ কাজ করছে, বাচ্চারা এখন বাইরে পড়াশোনা করে আসছে, দেশে প্রচুর সুন্দর ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ওয়েল এডুকেটেড লোকজন ফাস্টফুডের দিকে ঢুকছে। এখন বাসা বাড়িতে মানে কাজ করে রুটি বানানোর লোক আপনি খুঁজেই পাবেন না, এভরিবডি ইজ বিজি। ইনফ্যাক্ট লাইফস্টাইল টোটালি চেঞ্জ হয়ে গেছে, এটার সাথে সাথে ফ্রোজেন ফুডের ডিমান্ড অটোমেটিক্যালি আসবে। তো আমরা স্টাডি করে দেখলাম যে ফ্রোজেন ফুডের যে বাজার এখন তৈরি হয়েছে সেই ব্যবসাটা আমাদের জন্য খুবই খুবই রেলিভেন্ট। কেন রেলিভেন্ট? যে সারা বাংলাদেশে লাভেলের জন্য তো প্রচুর ফ্রিজ আছে, আমাদের প্রায় 17-18 হাজার রিটেল শপে আমাদের ফ্রিজ আছে। আচ্ছা, এরপরে আমাদের যে ফ্রোজেন ভ্যান যেটা ক্যারি করে ফ্রোজেন ফুড, লাভেলের আইসক্রিম ক্যারি করে, এরপরে সেলস টিম। এর পাশাপাশি আপনি যদি ফ্রোজেন ফুড দেখেন তাহলে ধরনটা কিন্তু অলমোস্ট একই, মানে ফ্রোজেন ফুডও কিন্তু আপনাকে ফ্রিজেই রাখতে হয়। এখানে কিন্তু অলরেডি বেশ কিছু আপনার কোম্পানি আছে অপারেশনে, আপনারা কি মার্কেটে কোনো সার্ভে করেছেন? আমরা করেছি, আমরা দেখেছি এখানে 4-5টা কোম্পানি অপারেট করে। ইনফ্যাক্ট প্রাণ করে, এজি ফুড করে, কাজি করে, গোল্ডেন হারভেস্ট করে, এরকম 5টা কোম্পানি মেনলি অপারেট করে। বাট স্টিল দেয়ার আর লট অফ স্কোপ এবং আপনি প্রত্যেকেরই কিন্তু ক্যাপাসিটি অত খুব বেশি না। এবং আমরা দেখেছি যে আমাদের নিজস্ব যে ডিমান্ড, মানে ডিমান্ড বলতে বোঝাচ্ছি যে আমাদের যে লজিস্টিক, লাভেলের যে কমন লজিস্টিক উইল বি ইউটিলাইজড ফর দ্য ফ্রোজেন ফুড, কারণ এই ফ্রিজেই তো আসলে এই ফ্রোজেন ফুডগুলো থাকবে। এবং মজার ব্যাপার হলো যে বাংলাদেশে যে 4 থেকে 5 মাস একটু টেম্পারেচার কম থাকে, হুইচ ইজ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 4 মাসে কিন্তু আইসক্রিম কম বিক্রি হয় যেহেতু ঠান্ডা, এবং এই 4 মাসে ফ্রোজেন ফুড সবচেয়ে বেশি বিক্রি হয়। শীতকালে ফ্রোজেন ফুড মানুষ বেশি খায়, এই পরোটা, সমোসা এগুলো বেশি খায়। সেই জন্য যে সময়টাতে আমরা আইসক্রিম একটু কম বিক্রি করছি, দ্য সেলস ফোর্স যেটা আছে, লজিস্টিক যেটা আছে, এগুলো কিন্তু অলমোস্ট আনইউটিলাইজ থাকে। আমাদের ফ্রিজগুলোতে পানি বিক্রি হয়, কোক বিক্রি হয়। তো সেই জন্যে আমাদের এই টোটাল লজিস্টিক এবং সেলস ফোর্স যেটা, সেটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু ফ্রোজেন ফুড উইল বি দ্য বেস্ট অপশন। তো এটা কি এক্সপোর্ট করার সম্ভাবনা আছে? গুড, আপনি এটাও শুনে খুব খুশি হবেন যে আমাদের দেশ থেকে 1-2টা কোম্পানি এক্সপোর্ট করে, বাট ওই মাত্রায় না। আমার যেহেতু বাচ্চারা বিদেশে আছে, পড়াশোনা করছে কানাডাতে, এবং আমার একটা বড় ফ্রেন্ড সার্কেল কানাডাতে আছে, এবং আমি একটা স্টাডি করেছিলাম যে শুধুমাত্র টরন্টো শহরে আমাদের 50,000 বাংলাদেশি আছে। আচ্ছা। এবং দেয়ার আর লট অফ রিটেল শপ, সুপার শপ বাংলাদেশিরা ওন করে। আমি এগুলোতে সার্ভে করেছি, ওইখানে আপনার যে সমস্ত ফ্রোজেন ফুড পাওয়া যায়, পরোটা, সামোসা, এগুলো বাংলাদেশকে 1-2 কোম্পানি যায় ঠিকই, কিন্তু বেশিরভাগ সাপ্লাই আসে কিন্তু ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ওরা আমাদেরকে বলেছে যে স্যার আপনারা কেন এই জিনিসগুলো আমাদেরকে দেন না। নট অনলি ইন টরন্টো, মানে আপনি যদি ইন্টার নর্থ আমেরিকা চিন্তা করেন, বাফেলোর ওই জোনটা, এইখানে প্রচুর বাংলাদেশি আছে, প্রচুর ইন্ডিয়ান, প্রচুর পাকিস্তানি, যাদের এই খাবারের এই হ্যাবিট কিন্তু অলমোস্ট সেম। তো সেই জন্য দের আর এ বিগ মার্কেট যেখানে আমরা এক্সপোর্ট করতে পারি। সেই জন্য আমাদের যে টার্গেট, আমরা যে ফ্রোজেন ফুডটা বানাবো, এটার অলমোস্ট 60% to 70% আমরা এক্সপোর্ট করবো। আচ্ছা, নাইস। সো দ্যাট আমাদের এই 4 থেকে 5 মাসের এই যে গ্যাপ পিরিয়ড বললাম, সেটা ফিল আপ হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা সারা বছর আরও যে 7 থেকে 8 মাস আমরা বেশিরভাগ এটা এক্সপোর্ট করব।
এবং এক্সপোর্ট মার্কেট উইল বি এ হিউজ মার্কেট, এবং গ্র্যাজুয়ালি এটা কিন্তু অনেক বড় মার্কেট হবে বলে আমার ধারণা। সেকেন্ড হলো যে আমার যারা মালয়েশিয়ান বন্ধু যারা আপনার বাংলাদেশে হালাল ফুডে ইনভেস্ট করতে চায়, ওদের একটাই শুধু সমস্যা, সেটা হলো যে তোমাদের এনভায়রনমেন্ট, মানে আমি বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে তোমাদের এনভায়রনমেন্টে আমরা যে হালাল শব্দটা ইউজ করে এক্সপোর্ট করব, সেই পরিবেশটা এখনো খুব একটা তৈরি হয়নি তাদের অবজারভেশন। তো আমরা সেটা নিয়ে কাজ করছি। ইনফ্যাক্ট আমরা বাংলাদেশ সরকার তো হালাল ফুড নিয়ে তারা কথা বলে, সেমিনার সিম্পোজিয়ামে করেছে, হ্যাঁ, এটা চায়, কিন্তু কোথায় সমস্যাটা? কোথায় সমস্যাটা হলো যে আমাদের এখানে তো কিছুটা ব্যুরোক্রেসি তো আছেই। ইসলামী ফাউন্ডেশন এটার মেনলি দায়িত্বে হালাল সার্টিফিকেশন এন্ড এই পরিবেশগুলো তৈরি করা। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের সার্টিফিকেশন কি ধরেন যে সৌদি আরব অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য এই ইসলামী ফাউন্ডেশনের সার্টিফিকেটের সাথে লাইক জাকিম, যেটা মালয়েশিয়ার হালাল বোর্ড, এদের সাথে টাই থাকতে হবে বা অ্যাক্রিডিটেশন থাকতে হবে। সেই কাজগুলোই আমরা করছি। আমরা ওদের স্পেসিফিকেশন ফলো করেই কিন্তু আমরা ফ্রোজেন ফুডটা বানাচ্ছি। আচ্ছা, ইনফ্যাক্ট আমাদের কনসালটেন্ট কিন্তু ওরা, সো দ্যাট মালয়েশিয়াতে একটা ভালো এবং সবচেয়ে নামকরা ব্র্যান্ড আছে কাওয়ান। বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু কাওয়ান ব্র্যান্ডের অনেক ফ্রোজেন ফুড আমরা খেয়ে থাকি। কাওয়ানের সাথে আমরা কথা বলেছি। কাওয়ান আমাদেরকে বলেছে যে তোমরা আমাদের স্ট্যান্ডার্ড এবং আমাদের স্পেসিফিকেশন ফলো করে যদি তোমরা ফ্যাক্টরি করো, দেন তোমার এই ফ্রোজেন ফুডের বায়ার তো আমি নিজেই, কারণ ওরা সারা পৃথিবীতে যে এক্সপোর্ট করে তাদের ব্র্যান্ডে, আমরা আমাদের ব্র্যান্ডের তো করবোই। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু কাওয়ানের ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্টও নিতে পারি, কারণ আমাদের দেশে এখনো যে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট ডেফিনেটলি মালয়েশিয়া থেকে কম হবে, কারণ কাওয়ানের ফ্যাক্টরিতে যে বাংলাদেশিরা কাজ করে সেগুলো তো এখান থেকেই তারা ওয়ার্কার নিয়ে গিয়েই কাজে লাগায়। অ্যাট দ্য সেম টাইম এইটা র মেটেরিয়াল কিন্তু তেমন কিছু না। আপনার এই যে আটা বা ময়দা যেটা, এটা হচ্ছে মেন র মেটেরিয়াল ফর দ্য ফ্রোজেন ফুড। মানে যদি আপনি পরোটার কথা বলেন, রুটির কথা বলেন, সেটা তো আমাদের দেশে তো প্রচুর আটা ময়দার কারখানা আছে এবং ওয়ার্ল্ড ক্লাস আটা ময়দার কারখানা আছে। সেই জন্য ফ্রোজেন ফুডের র মেটেরিয়াল খুব একটা কিন্তু ইম্পোর্ট বেস না, যেটা আইসক্রিমের বেলায় আবার জাস্ট উল্টা। আইসক্রিমের র মেটেরিয়াল কিন্তু মোস্টলি আসলে ইম্পোর্ট বেস। আমরা এখানে যত র মেটেরিয়াল ইউজ করি, শুধু চিনি ছাড়া আমাদের সবই বাইরে থেকে আনতে হয়। অস্ট্রেলিয়া থেকে দুধ আনতে হয়, ডেনমার্ক থেকে আমাদের ফ্লেভার আসতে হয়, অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস, যে ফ্যাট, এগুলো মালয়েশিয়া। মেজর ইনগ্রিডিয়েন্ট কি লাগে? মেজর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার দ্য এসএমপি, যেটা আমরা এসএমপি এবং এফসিএমপি, দুধ আর কি। আচ্ছা, দুধ হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস এবং এটার সাথে ফ্যাট। এফসিএমপিটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক, যেটা এসএমপি হচ্ছে স্কিম মিল্ক পাউডার, যেটা ফ্যাট ফ্রি মিল্ক। এটা হচ্ছে মেন। আর হচ্ছে চিনি। এছাড়া এর সাথে আপনার অন্যান্য জিনিসগুলো থাকে, যেমন ফ্যাট, ফ্লেভার, তারপরে আরো আপনার স্টেবিলাইজার, আরো অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস। দেয়ার আর লট অফ ইনগ্রিডিয়েন্টস, কিন্তু মেন হচ্ছে কিন্তু আসলে দুধ, হুইচ ইজ অ্যাকচুয়ালি উই আর ব্রিংিং ফ্রম অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড। ওকে, একরাম ভাই, এই যে আপনি বলছিলেন লাভেলকে লিস্টেড করা এবং এই কোম্পানির সাথে মানুষের মালিকানাটা শেয়ার করা, মিন্স তাদের এনগেজ করা। সো বাংলাদেশে কিন্তু এটার উল্টা হয়। বাংলাদেশে আপনি যত বড় কর্পোরেট গ্রুপ দেখবেন, এরা সবাই হচ্ছে তারা আগ্রহ দেখায় না পাবলিকলি লিস্টেড হওয়া। তাদেরও কিছু পয়েন্ট আছে যে তারা এগুলো মানে অনেক টাইম লাগে, প্রাইস পায় না, সো বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো এই প্রসঙ্গে আপনার হয়তো আইডিয়াটা আপনি মালয়েশিয়াতে থাকাতে আপনার এসেছে যে ওনারশিপটা শেয়ার করলে মানুষ আরও এনকারেজ হয়। সো এই যে মালয়েশিয়াতে আপনি বিজনেস করেছেন, সেখানে সফল হয়েছেন, একটা কোম্পানি উড বি বেল আউট, সেটাকে রিকভার করেছেন, তারপরে বাংলাদেশে বিজনেস এক্সপ্যান্ড করেছেন। তো মালয়েশিয়ার সাথে যে এই যে ডুইং বিজনেস বা বিজনেস এনভায়রনমেন্ট, বাংলাদেশের দুইটা জায়গাতে আপনার অভিজ্ঞতা হয়েছে, ডিফারেন্স কি? ডিফারেন্স তো আছেই। একটা হলো যে দেখেন, আমাদের কোম্পানিগুলো আসলে কর্পোরেট যে কালচার, এইটা ফলো করে না। ফলো না করার অনেকগুলো কারণও আছে। কারণ হচ্ছে যে অনেক কোম্পানি চাইলেও অনেক সময় পারে না। কেন? যেমন যদি আমি বলি ট্যাক্স ভ্যাট, আমাদের দেশের ট্যাক্স ভ্যাটের যে স্ট্রাকচার, এটা অনেক লোডেড স্ট্রাকচার আমার কাছে। মানে যদি আপনি কম্পারিজন করতে বলেন, তো অনেক ব্যবসায়ীরা ডিসকারেজড হয়ে যায় যে এত টাকা পয়সা দিয়ে ভ্যাট দিয়ে এই এত ব্যবসা করে গভর্নমেন্টকে দিয়ে লাভ কি।
তখন তাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে যে ঠিক আছে আমি কিছু ব্যাট ফাঁকি দিই। তার মানে কি আপনি তো কম্প্রোমাইজ করে ফেললেন। মালয়েশিয়াতে কম, অনেক কম, অনেক কম। এবং ওদের আপনার একটা ইন্ডাস্ট্রি করার জন্য যে বেসিক সুবিধাগুলো আপনি পাবেন, যে আপনি ফ্রি জোন পাবেন, ইলেকট্রিসিটি লাইন পাবেন, গ্যাস পাবেন, এরপরে আপনার অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে, 5 বছরের ট্যাক্স ফ্রি পাবেন, এগুলো আমাদের দেশেও আছে, কিন্তু সেক্টর ওয়াইজ আছে। আপনি জেনারেলাইজ করলে হবে না, বাট সেক্টর ওয়াইজ আছে। আমাদের তো আপনি ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশন এখন অনেক বেটার, অনেক বেটার, বাট এখন অনেকে মানে পার্টিকুলারলি গ্যাসের ক্রাইসিস তো আমাদের আছেই, কারণ আমাদের তো আবার প্রায়োরিটি ঠিক করতে হয় গভর্নমেন্টকে, যে গ্যাস দিয়ে কি আমরা বিদ্যুৎ উৎপাদন করব নাকি আমরা ডোমেস্টিকের কাজে লাগাবো নাকি ইন্ডাস্ট্রি করব, এই বিতর্ক তো আছে। এটা তো অনেক বড় বিতর্ক আমাদের। বাট আমরা ওই পয়েন্টে আসি যে মালয়েশিয়ার সাথে আপনি এই পয়েন্টস বললেন, আরো কি কি ধরনের যে এই যে ডুইং বিজনেসের ক্ষেত্রে যেটা বলা হয় বাংলাদেশে অনেক কমপ্লিকেটেড ব্যুরোক্রেটিক যে আপনার একটা ডিলে সেটা আছে, রেড টেপ আছে, আপনার ঘুষের কথা আছে, ওপেন, এগুলো ব্যবসায়ীরা ওপেন ফোরামেই বলেন। তো আপনি কি সেগুলো ফিল করেন? আপনি মালয়েশিয়াতে সেটা করেন না, বাংলাদেশে করেন? এইটা অভিযোগ যদি বলতে হয় তাহলে তো অভিযোগ আছে, কিন্তু আমি কিন্তু আসলে ওই জিনিসটা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আচ্ছা, আমার বক্তব্য হলো যে চ্যালেঞ্জেস তো থাকবেই। আমি তো বাংলাদেশে ব্যবসা করতে এসে মালয়েশিয়ার এনভায়রনমেন্ট এক্সপেক্ট করবো, সেটা তো হবে না। আসলে আমাকে ওই চ্যালেঞ্জ নিয়ে এখানে ব্যবসা করতে হবে, এবং সবাই যে খারাপ করছে তা না। আমরা তো আলহামদুলিল্লাহ উই আর হ্যাপি। ইনফ্যাক্ট আমরা যদি মালয়েশিয়াতেও তো আমার ব্যবসা আছে, মালয়েশিয়ার ব্যবসাতে there is another topics, যে ওখানে ব্যবসার একটা মজা আছে, কিন্তু বাংলাদেশেও তো মজা আছে। বাংলাদেশেও তো মানুষ ব্যবসা করছে, বাংলাদেশে বিদেশিরা কাজ করছে না, বিদেশি কোম্পানিগুলো এখানে থেকে প্রফিট নিয়ে যাচ্ছে না, তারা কি বাংলাদেশে এখন আসছে না? আসছে। অনেকে বলে বাংলাদেশে প্রফিট মার্জিন বেটার দেন মেনি কান্ট্রিজ। ইটস ট্রু, একদম একমত আমি। এবং আপনি দেখেন অভিযোগ তো থাকবেই, মানে আপনার অভিযোগ থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস। ইনফ্যাক্ট আপনাকে আমি বলি, আমরা যারা এনআরবিতে আছি, এনআরবির বিভিন্ন এক্সপার্টিস তো আসলে আমাদের আছে। উই আর ফরচুনেট যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস সাহেব আমাদেরকে টাইম দিয়েছিলেন। আমরা 27 জনের একটা ডেলিগেট ওনার সাথে দেখা করেছি এই যে ডিসেম্বরের জাস্ট 2 সপ্তাহ আগে। এবং উনি বিশেষ করে উনি আমাদেরকে 1.5 ঘন্টা টাইম দিয়ে উনি আমাদের প্রত্যেকের কথা শুনেছেন, যারা যে লাইনে এক্সপার্টিস। আমরা ওনাকে সাজেস্ট করেছি যে স্যার, আমাদের বাংলাদেশিরা যারা বিদেশে বসবাস করি, আমরা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, চাকরির সাথে যুক্ত, আমাদের যে এক্সপার্টিস সেটাকে আপনি কাজে লাগান। এবং উনি অ্যাকনলেজ করেছেন, উনি বললেন যে আমাদের এনআরবিদের যে দক্ষতা আছে এইগুলোকে তো কাজেই লাগানো হয়নি। তো তখন উনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস আমাদেরকে মিটিগেট করতে হবে। আপনারা আমাদেরকে সাজেস্ট করেন যে আপনাদের পরিবেশ কি লাগবে, মানে কি করলে আপনারা আসবেন। হ্যাঁ, এবং আমরা কিন্তু আমাদের একটা রাইট আপ দিয়েছি, সেখানে আমরা মূলত যেটা বলেছি সেটা হলো যে একটা তো পলিটিক্যাল স্টেবিলিটি আনস্টেবিলিটির ব্যাপার আছে, সেটা তো আসলে আমরা কেউই আমাদের কন্ট্রোলে নাই, তাই না? কোন সরকার কতদিন থাকবে, কোন সরকারের কতদিন পলিসি, বাট উই হোপ যে দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু, বিগেস্ট ইস্যু। মানে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট চান ফ্রম এ ফরেনার, তাহলে তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে স্টেবিলিটি আছে কিনা, গভর্নমেন্টের স্টেবিলিটি, আপনার পলিসির স্টেবিলিটি। এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হয়, এইটা হলো তাদের মেন কনসার্ন। বাট উই বিং এনআরবিজ, আমরা যারা বাংলাদেশেরই মানুষ বিদেশে আছি, আমরা তো আমাদের সত্য তো অত কঠিন না, কারণ আমরা তো দেশ সম্পর্কে জানি। একটা ফরেনার আমাদেরকে বুঝতে অনেক সময় লাগবে, কিন্তু অনেক কিছু তো আমরা নিজেরা জানি। তো সেই জন্য আমরা বলেছি যে উই নিড এ ভেরি মিনিমাম রিকোয়ারমেন্ট। মিনিমাম রিকোয়ারমেন্টের মধ্যে একটা হচ্ছে যে এই যে কোম্পানি ফর্ম করা বা ইনভেস্টমেন্ট আনার যে যে চ্যালেঞ্জেস, যে আপনি একবার ক্যাপিটাল আনবেন, এটা কিভাবে ফেরত নেবেন, আপনি একটা কোম্পানি খুলবেন, সেটার জটিলতা কতটুকু, কত তাড়াতাড়ি আপনি স্টাবলিশ করতে পারবেন, কত তাড়াতাড়ি আপনি সমস্ত ফর্মালিটি শেষ করতে পারবেন, এইটা কিন্তু দীর্ঘদিন ধরে এই সূত্রিতা চলে এসছে। বিওআইয়ের অ্যাপ্রুভাল, এরপরে আপনার যারা ফরেনার তারা এখানে আরও অনেকগুলো অ্যাপ্রুভাল দিতে হয়, এই জিনিসগুলো হচ্ছে একটা। আর 2 নম্বর হচ্ছে যে ব্যাংকিং এর থেকে আপনি যে ব্যবসায়ী করেন না কেন, আপনাকে তো ব্যাংকের সুযোগ সুবিধা নিতে হবে। আপনি যত
এফডিআরই বলেন আর আপনার ক্যাশ টাকা থাকাই বলেন না কেন, আপনাকে ইউ স্টিল নিড এলসি, স্টিল ইউ নিড টু ইম্পোর্ট মেটেরিয়াল। তো সেইটার জন্য তো আপনাকে ব্যাংকের কাছে যেতে হবে। তো আপনি জানেন যে আমাদের দেশের ব্যাংকের বর্তমান যে অবস্থা, সেটা নিয়ে কিন্তু দেয়ার ইজ এ বিগেস্ট কনসার্ন। ব্যাংক এলসি দিতে পারছে না, ব্যাংকের কাছে লিকুইডিটি নাই, ব্যাংক আপনাকে ফান্ডিং দিতে পারছে না। এই জিনিসটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, ডিসপাইট অফ অল দিস থিংস, বিদেশিদের আরো ইনকোয়ারি থাকবে, কিন্তু আমরা ফিল করি এনআরবিরা যে আমরা আসলে দেশে ফিরতে চাই, দেশে ইনভেস্ট করতে চাই, এবং আমাদের যারা রেমিটেন্স পাঠায় তাদের কি আরো ইনক্লুসিভ করে বড় কিছু এনে ইনভেস্ট করা যায় কিনা, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে খুব এনকারেজ করেছেন এবং উনি নিজেও চান এই ধরনের কাজ করতে। আমরা ওনাকে কমফোর্ট দিয়েছি যে ফ্যান্টাস্টিক। একদম ভাই, লাস্ট প্রশ্ন, আমরা আলোচনার শেষ দিকে। দাতো, আপনি যে একটা টাইটেল পেয়েছেন, আমরা জানি যে এটা মালয়েশিয়ান আপনার কিং আর সুলতান তারা এটা দিয়ে থাকে, কনফার করে থাকেন। সো আপনার এই যে দাতো টাইটেল, এটা দর্শকদের যদি একটু বলি, বেসিক্যালি এটা কিন্তু ডিস্টিংগুইশড পার্সোনালিটিস যারা বিভিন্ন সেক্টরে অনেক কন্ট্রিবিউট করেন তাদের কিন্তু এটা দেওয়া হয়। ইট ইজ লাইক ব্রিটিশ কিংডম যেমন স্যার টাইটেলটা দিয়ে থাকেন, সো মালয়েশিয়াতে দাতো সেরকম একটা। সো আপনি বিং এ বাংলাদেশি সেখানে ব্যবসা করেছেন, সফল হয়েছেন, তো দাতো টাইটেলটা পাওয়ার একটু সংক্ষেপে যদি শেয়ার করেন। গুড, এটা তো একটা ভালো লাগার বিষয়, কারণ আমি এই টাইটেলটা হোল্ড করি দাতো। আপনি যথার্থই বলেছেন, ইটস এ নাইটহুড কমান্ডার টাইটেল, ব্রিটিশ যেটা কেবিই বলে, ইটস এ স্যার টাইটেল। বাংলাদেশে দাদু টাইটেল পেয়েছে বাংলাদেশি এরকম আমাদের ৬-৭ জন আমরা আছি, কিন্তু মজার ব্যাপার হলো যে আই অ্যাম অনলি দ্য ম্যান হ্যাভিং দিস টাইটেল অ্যাজ এ পিওর বাংলাদেশি, মানে স্টিল আই হ্যাভ বাংলাদেশি পাসপোর্ট। আমার আগে পরে যারা পেয়েছে বাংলাদেশি তারা অল বিকাম মালয়েশিয়ান। তারা সবাই হয়তো ওখানে বিয়ে করেছেন, সিটিজেনশিপ নিয়েছেন। ইনফ্যাক্ট সিটিজেনশিপ নেওয়ার ওই সুযোগ আমারও আছে বা ছিল, আমি 30 বছর ধরে দেশে তো আছি, বাট আমি মালয়েশিয়া সিটিজেনশিপ নেই নাই, কারণ ওদের নিয়ম হলো যে ইউ ক্যানট কিপ ডুয়েল সিটিজেনশিপ, সো ইউ হ্যাভ টু সারেন্ডার বাংলাদেশ পাসপোর্ট। সো আই ডিড নট ডু দ্যাট, সেই জন্য মালয়েশিয়ার আমি সিটিজেনশিপ নেই নাই। আর আপনি যেটা বলছেন যে দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ইন দেয়ার কমিউনিটি, একটা হচ্ছে যে কোম্পানির কন্ট্রিবিউশন, একটা হচ্ছে পার্সোনাল কন্ট্রিবিউশন টু দেয়ার সোসাইটি। আমার ক্ষেত্রে দুটোই খুবই স্ট্রং। মানে আমার যে কোম্পানির কথা আমি বললাম যে আমরা বাংলাদেশি ওয়ার্কারের মাধ্যমে ওদের যে টেলিকমিউনিকেশন এবং এনার্জিতে কাজ করেছি, এটা ট্রিমেন্ডাস, মানে ইটস এ ডিফিকাল্ট জব উই হ্যাভ অ্যাকচুয়ালি ডান ফর দেম। এটার একটা রেকগনিশন। আর 2 নম্বর হচ্ছে যে আমার একটা পার্সোনাল রেকগনিশন যে আই ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার অ্যাজ এ ফরেনার ইন মালয়েশিয়া। সো দুটোর কম্বিনেশনেই এটার একটা প্রসেস মেনটেন করতে হয়, ইটস এ লং প্রসেস। তারা অ্যাপ্লিকেশনের পরে প্রায় 7 থেকে 8 বছর এটা স্ক্রুটিনি করে, অ্যান্ড দেন ফাইনালি দে টুক এ ডিসিশন যে কাকে দেবে কাকে দেবে না। সো আলহামদুলিল্লাহ তারা আমাকে সিলেক্ট করেছে। কোন সালে? এটা 2013-তে। অনেক পরে এসে। এই টাইটেলের কি কোনো প্রিভিলেজ আছে মালয়েশিয়াতে? there are lot of privileges. দাতু ইউজুয়ালি ওরা ফরেনারদেরকে কিন্তু দেয় না, মানে তাদের মন্ত্রী, তাদের হাই অফিসিয়ালস, ইটস এ সোশ্যাল ডেজিগনেশন। তো আমি যে বছর পেলাম তার আগের বছরে ইন্ডিয়া থেকে শাহরুখ খান পেয়েছে। সো আমরা যে ব্যাচে পেলাম ওই বছরে 63 জন পেয়েছি আমরা 2013-তে। আমরা 2 জন ফরেনার ছিলাম, আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড অ্যানাদার ফ্রম ইউএসএ। এটার প্রিভিলেজটা হলো যে in all government programs you are invited, all the government's program, from top king এর program থেকে শুরু করে প্রাইম মিনিস্টার program থেকে শুরু করে সব জায়গায় আপনি ইনভাইটেড, সো ইউ হ্যাভ অ্যাক্সেস টু দেম। দেন আপনার গাড়ি এবং আপনার যে প্রোটোকল আপনাদের যে ওরা দাতুর যে একটা স্টিকার গাড়িতে দিয়ে দেয়, সো
anywhere you go, you get some privilege. It's a high official car. এরপরে রেসপন্সিবিলিটিও আছে কিন্তু once you are dato, so you have more responsibility to their society. So there are a lot of organization, they are coming to you to contribute more, and you are involved with many charity. You are involved with many good jobs or deeds যেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন। সো these are the things. দাতুর পরে হচ্ছে দাতুশ্রী, যেটা বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ইজ এ দাতুশ্রী, and then হচ্ছে তানশ্রী, another position, and then highest is the তুন। এবং তুন হচ্ছে all the ex prime ministers, they are actually having this title তুন। এখন যেমন তুন ডক্টর মাহাথির বা তুনকু আব্দুর রহমান তুন। তুন হচ্ছে খুবই কম সংখ্যক, মানে এক্স প্রাইম মিনিস্টার্স অলমোস্ট তুন। আর দাতু হচ্ছে তাদের ইনিশিয়াল ডেজিগনেশন, দেন গোস টু দাতুশ্রী, তানশ্রী and তুন। সো আলহামদুলিল্লাহ, I'm having that. It's a pride for me, it's a pride for the country as well. Yes, বাংলাদেশের জন্য অবশ্যই প্রাইড। আপনি যেটা বললেন যে বিইং এ বাংলাদেশি সিটিজেন, সো আপনি এটা পেয়েছেন অনলি, আর অন্য বাংলাদেশি যারা পেয়েছে তারা ওখানকারই আসলে সিটিজেনশিপ নেওয়ার পরে পেয়েছেন। সো একরাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আই এম রিয়েলি হ্যাপি। অ্যান্ড আপনার প্রোগ্রাম অনেক ভালো প্রোগ্রাম, আমি আগেও দেখেছি। আজকে আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট। দর্শক, আমরা আলোচনা করলাম যমুনা ব্যাংক কর্পোরেট টক্সে মিস্টার একরামুল হকের সঙ্গে। মালয়েশিয়াতে ব্যবসা করে সফল হয়েছেন, সেটা বাংলাদেশে এক্সপ্যান্ড করেছেন, এবং আরও ফিউচারে তার অলরেডি আমাদের সঙ্গে শেয়ার করেছেন যে বিজনেস এক্সপ্যান্ড করছেন, লাভেলো আইসক্রিম প্লাস ফ্রোজেন ফুড। সামনে আরও আমরা দেখতে চাই তার এই সফলতা, এবং লাভেলো একটা পাবলিকলি লিস্টেড কোম্পানি আমরা জানি, এবং সেটার গল্প আমরা শুনলাম যে কিভাবে এত অল্প সময়ে একটা আইসক্রিম ব্র্যান্ড এত সফল হলো। সো দর্শক, আমরা আরও আলোচনা করলাম মালয়েশিয়া বাংলাদেশ বিজনেস এনভায়রনমেন্ট, আরও কি করা যেতে পারে, এনআরবিরা বাংলাদেশে আরও বেশি বেশি কীভাবে কন্ট্রিবিউট করতে পারেন। সো একরাম সাহেব কিন্তু সব কিছুই আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।